ওয়ালাইকুম সবাইকে বিসিএস ফ্রন্টার্সের পক্ষ থেকে মঙ্গলবারের প্রথম আলোতে স্বাগতম। আজকে 25 নভেম্বর 2025 আমরা পড়ব প্রথম আলো। তো মলাট উল্টানোর আগে আপনাদেরকে কিছু তথ্য দেই। সেটি হচ্ছে যে হামিদুর রহমান তিনি বাংলাদেশের শহীদ মিনারের স্থপতি। এই স্মৃতির মিনারের মাধ্যমে তিনি প্রজন্মের পর প্রজন্ম বাংলার মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবেন। তো আপনারা জানেন যে বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যার প্রতিষ্ঠা হয়েছিল 1 জানুয়ারি 1995 সালে এবং বাংলাদেশ সেটির প্রতিষ্ঠাকালীন সদস্য। বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। আর কিছু ফ্রেজ রেখেছে ফ্লগ এ ডেড হর্স, যার মানে হচ্ছে অর্থহীন বিষয় বা ব্যর্থ বিষয়ে বারবার চেষ্টা করা, পয়েন্টলেস এফোর্ট। ঠিক আছে, তো এই তথ্যগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট, তাই আলোচনায় রাখা। এই মূল পত্রিকা। অর্থবিত্তের মালিক হতে রাজনীতি অনেকের কাছে জাদুর কাঠি। আপনারা জানেন যে গত 15 বছর রাজনীতি আমাদেরকে শিখিয়েছে, দেখিয়েছে অর্থলিপ্সা এবং ক্ষমতার জন্য মানুষ কীভাবে রাজনীতিতে ঝুঁকছে, এবং স্টিল এই কালচার কিন্তু বাংলাদেশে চলছে। তো এই জায়গায় জনগণকে অবশ্যই অনেক সচেতন থাকতে হবে। তো এই বিষয়টা এসেছে, এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, রাজনৈতিক অর্থায়ন নিয়ে সভা হয়েছে। বেতন ভাতায় সরকারের খরচ বেড়েছে এবং উন্নয়ন কমেছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন চাকরিজীবী কর্মচারী তাদের যে বেতন স্কেল সেটি বৃদ্ধির জন্য সরকারকে চাপ দিয়েছে, যার কারণে সরকারের সিংহভাগ বাজেটের অংশ এই ভর্তুকি, সুদ পরিশোধ এবং বেতন ভাতায় খরচ হয়ে যাচ্ছে, যার কারণে আমরা বিনিয়োগরা কারীরা উৎসাহ দেখছে না, এবং এ কারণে বাংলাদেশের অর্থনীতিতে এখনও বড় ধরনের একটা সংকটময় সময় চলছে। বিনিয়োগে এতটা মন্দ অবস্থা আগে দেখেনি বাংলাদেশ। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় ব্যর্থতা বৈদেশিক বিনিয়োগ আনতে না পারা, এবং এটি নিয়ে অনেক আলোচনা এসেছে। তো উত্তরাধিকার সূত্রে অন্তর্বর্তীকালীন সরকার একটি পঙ্গু অর্থনীতি হাতে পেয়েছিল। এরপরের 15 মাসে অর্থনীতির ক্ষত কিছুটা সেরেছে, কিন্তু পুরোপুরি সুস্থ সবল হয়নি। সরকার উত্তরাধিকার সূত্রে একটি গতিহীন অর্থনীতি হাতে পাবে, এবং নতুন সরকারের কথা বলছে যে বিনিয়োগে মন্দা এর প্রধান কারণ। বিনিয়োগ এতটা মন্দ অবস্থা কখনো দেখেনি বাংলাদেশ। জ্বালানি সংকট, উচ্চ সুদহার, উচ্চ মূল্যস্ফীতি, কম হারে মজুরি অর্থনীতিতে তো আছেই। এই জন্য দেখা যাচ্ছে আমাদের আয় কিন্তু বাড়েনি, কিন্তু খরচ বেড়েছে, এবং চাকরির যে বাজার সেটাও সংকুচিত হয়েছে। 41% আইসিইউ রোগীর ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কাজ করছে না। অ্যান্টিবায়োটিক আপনার ব্যাকটেরিয়া, তারপর বিভিন্ন প্যাথোজেন কিল করার জন্য ডক্টররা প্রেসক্রাইব করে থাকে, কিন্তু দেখা যায় বাংলাদেশের মানুষ ভাইরাল জ্বরের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক নিয়ে থাকে। এই যে ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া আপনি অ্যান্টিবায়োটিক নিচ্ছেন, একসময় বডির যে ব্যাকটেরিয়াগুলো আছে, মাইক্রোবায়োম আছে, সেটা অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট শো করছে, যার ফলে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক এখন কাজ করছে না। এবং যখন আপনার বডিতে কোনো অ্যান্টিবায়োটিকই কাজ করবে না, যদি আপনার বডিতে কোনো ইনফেকশন হয়, তখন আপনাকে আসলে বাঁচানো যাবে না। ঠিক আছে, তো এই জন্য আপনারা সতর্ক থাকবেন। ভূমিকম্প নিয়ে কিছু পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা। তিনি বিশেষজ্ঞদের কাছে স্বল্পতম সময়ের মধ্যে সরকারের করণীয় সম্পর্কে লিখিত পরামর্শ দিতে বলেন। তো পরামর্শ তো অনেক এসে থাকে, কিন্তু সেগুলোর বাস্তব প্রয়োগটা গুরুত্বপূর্ণ। তো এই ছিল আমাদের আজকের প্রথম আলো। আমরা আমাদের অভিমত বিশ্লেষণ কলমে চলে এসেছি। বিএনপি জামায়াতের পার্থক্য কম, অনিশ্চিত ভোটার বেশি। আপনারা জানেন এখন অধিকাংশ ভোটারই তরুণ, এবং তারা কিন্তু প্রথমবারের মতো তাদের যে ভোটাধিকার সেটা প্রয়োগ করবে। এই জন্য এখনও কিছু বলা যাচ্ছে না যে নির্বাচনের বাজারে আসলে বিএনপি এবং জামায়াতের অবস্থান কেমন। এই বিষয়ে একটা জরিপ হয়েছে যে বিএনপি জামায়াত শীর্ষস্থান দখলের জন্য লড়ছে, কিন্তু এই দুই দলের কেউই নিরঙ্কুশ সমর্থন তৈরি করতে পারছে না। অন্যদিকে আওয়ামী লীগের টিকে থাকা সমর্থক, সেই সঙ্গে সিদ্ধান্তহীন ভোটারদের বড় সংখ্যা থেকে বোঝা যায় বাংলাদেশের রাজনীতিক এখনও পরিবর্তনশীল। তো জরিপের ফল দেখাচ্ছে বিএনপি এবং জামায়াত ইসলামী খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। বিএনপি সামান্য 3 পয়েন্টে গিয়ে বিএনপি 20%, জামায়াত 17% রয়েছে। তবে জরিপ সবসময় কিছুটা ভুলের আশঙ্কা থাকে, যাকে মার্জিন অফ ইরর বলা হয়ে থাকে।
তো এই জরিপ থেকে বোঝা যায় যে বিএনপি আসলে যেটা বলতে চাচ্ছে যে তারা খুব বড় ধরনের বিজয় দেখতে পাবে সামনের নির্বাচনে। এটা আসলে বলা মুশকিল এখনো। তো বাংলাদেশের রাজনীতিতে যেকোনো মুহূর্তে বড় ধরনের টার্নওভার হতে পারে। বাংলাদেশের জরিপকে মানুষ সাধারণভাবে সন্দেহের চোখে দেখে, এমনকি সেগুলো বৈজ্ঞানিক পদ্ধতিতেও করা হলেও লোকের সন্দেহ যায় না। জরিপে সবসময় কিছুটা ভুলের আশঙ্কা থাকে, যাকে মার্জিন অফ এরর বলা হয়। এখানে বিএনপি ও জামাতের সমর্থনের মধ্যে যে 3% পার্থক্য দেখা যাচ্ছে, এই পার্থক্যটা খুব ছোট। তরুণরা যেহেতু এনসিপির প্রধান লক্ষ্যভিত্তিক সমর্থক, তাই কম জনসমর্থন দেখাচ্ছে। দলটির সাংগঠনিক অবস্থা খুব দুর্বল এবং ভোটের মাঝে তাদের প্রভাব সীমিত। অনেক বিশ্লেষক এটি অবাক করেছে যে আওয়ামী লীগ সমর্থক ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীকে এখন সমর্থন করতে ইচ্ছুক। তো এই ছিল সংক্ষিপ্ত অভিমত বিশ্লেষণ কলাম। আমরা আরেকটা ফ্রেজ নেব, যেটা হচ্ছে টিল্ট অ্যাট উইন্ডমিলস, অস্তিত্বহীন বা অবাস্তব সমস্যার বিরুদ্ধে লড়াই করা। ঠিক আছে, এগুলো সংবাদপত্র থেকে নিয়ে আসা। তারপর হচ্ছে গো ডাউন ইন ফ্লেম, সম্পূর্ণ ব্যর্থ হওয়া। তো আমরা আমাদের আজকের গুরুত্বপূর্ণ মতামত কলাম পড়ব। এখানে ঋণ খেলাপিদের বিচারের ট্রাইব্যুনাল গঠনের দ্বিধা কেন, এ বিষয়ে মত দিয়েছেন হচ্ছে মইনুল হাসান ইসলাম। তিনি বলছেন যে 1998 সালে খেলাপি ঋণের সংকট সমাধানে ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দিয়েছিলেন তদানীন্তন রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। অন্তর্বর্তীকালীন সরকার 2024-এর 13 আগস্ট ডক্টর আহসান এইচ মনসুরকে বাংলাদেশের গভর্নর নিয়োগ করার 15 মাসের মধ্যে ব্যাংক খাতে কিছুটা স্থিতিশীলতা ফিরে এলেও খেলাপি ঋণ সমস্যার এখন উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। তো বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছে ডক্টর আহসান এইচ মনসুর। ঠিক আছে, এটি আপনারা মনে রাখতে পারেন, এই তথ্যটি ইম্পর্ট্যান্ট। এবং দেখা যাচ্ছে যে বাংলাদেশের স্বৈরশাসক হাসিনার 15 বছরের শাসনামলে সবচেয়ে বেশি লুণ্ঠনের শিকার হয়েছিল ব্যাংক খাত, যার কারণে 61টি ব্যাংকের মধ্যে 11টি ব্যাংক এখন দেউলিয়া হওয়ার ধারপাত্রে উপনীত হয়েছিল। যার কারণে সরকার এখন বাধ্য হয়ে কিছু ব্যাংকে একত্রিত করে একটি কেন্দ্রীয় ব্যাংক করার সিদ্ধান্ত নিয়েছে। 2024 সালের নভেম্বর মাসে ব্যাংকের গভর্নর বলছিলেন ব্যাংকিং খাতের খেলাপি ঋণের পরিমাণ 6 লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। তো বুঝতে পারছেন, এই ছিল আসলে রাজনীতি। এই জন্যই বলা হচ্ছে যে আপনার রাজনীতি অনেকের কাছে টাকা লুণ্ঠনের চাবিকাঠি। ঋণ খেলাপিদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করতে হবে এবং দেশের বিচার ব্যবস্থার মাধ্যমে এই সমস্যার কুলকিনারা পেতে হলে অবিলম্বে প্রতিটি ব্যাংকের শীর্ষ 10 ঋণ খেলাপিকে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার জন্য 3-4টি খেলাপি ঋণ ট্রাইব্যুনাল গঠন করা অপরিহার্য হয়ে পড়েছে। তো এই হচ্ছে বিষয়। সংবাদ মাধ্যম কখন নিজেকে প্রশ্ন করার সাহস রাখে? দেখেন, বাংলাদেশ কি এমন সংবাদ মাধ্যম চায় যেটি কেবল অন্যকে প্রশ্ন করবে, নাকি এমন সংবাদ মাধ্যম চায় যেটি নিজেকেও প্রশ্ন করার সাহস রাখবে? এটি বলেছেন যে রিজওয়ানুল আলম, বাংলাদেশের প্রেস ফ্রিডম সূচক কখনো উঠেছে কখনো নামছে, কিন্তু সূচকের চেয়ে বেশি জরুরি হলো সংস্কৃতি বদলানো। এই সংবাদ মাধ্যম আমাদের রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বা পিলার বলা হয়ে থাকে। যখন গণমাধ্যম সরকারের জবাবদিহি চাইবে আর একইভাবে জনগণ গণমাধ্যমের জবাবদিহি চাইবে, একদিকে ক্ষমতার উপর নজরদারি, অন্যদিকে সত্য প্রকাশের সাহস, দুটো মিলিয়ে গণমাধ্যমের মর্যাদা আসলে দাঁড়িয়ে থাকে। এজন্য সংবাদ মাধ্যম যেভাবে নিউট্রাল কাজ করবে, একটা নিরপেক্ষ ভূমিকায় দেখতে চাই, ঠিক তেমনই তাদের যে স্বচ্ছতা সেটা নিশ্চিত করার জন্য জনগণের কাছে তাদের জবাবদিহিতা পথ থাকে, এ বিষয়ে আসলে বলেছেন। মাদুরোকে সরাতে সিআইএ কেন রাগঢাক করছে না? আপনারা জানেন ভেনেজুয়েলা ঘিরে যুক্তরাষ্ট্র তাদের তৎপরতা অলরেডি চালানো শুরু করেছে এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট, ও যাকে ওয়ার সেক্রেটারি বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে লিখেছেন ভেনেজুয়েলা উপকূলে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক প্রস্তুতি দেশের নিরাপত্তা নিশ্চিত করা মিশনের অংশ। তো আপনারা দেখেন যে আমাদের তিস্তা রেল সেতু, যেটি ব্রিটিশদের সময় নির্মিত হয়েছিল 1901 সালে, এই সেতু উন্মুক্ত করা হয় এবং রিসেন্টলি এই আপনার তিস্তার উপর একটা নতুন ব্রিজ উদ্বোধন করা হয়েছে। আচ্ছা, আপনাদের কাছে একটু আন্তর্জাতিক বিষয়, আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় এসেছে। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র 28 দফা শান্তি পরিকল্পনা তৈরি করেছেন, যে খসড়াগুলো আপনার রাশিয়ার সাথে আলোচনায় বসে তৈরি করা হয়েছে এবং ইউক্রেনকে বলা হচ্ছে এই বিষয়গুলো মেনে তাড়াতাড়ি যুদ্ধ বন্ধ করতে। তো এই বিষয়গুলোর মধ্যে যে বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে, যে পূর্ব ইউক্রেনের ভূখণ্ড ছাড় দিতে হবে, ইউক্রেনের সেনা সংখ্যা সীমিত করতে হবে,
ন্যাটো সদস্য পদ পাবে না হচ্ছে ইউক্রেন। যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা, ইউক্রেন ও রাশিয়ার জন্য অর্থনৈতিক পরিকল্পনা আছে। তো এই বিষয়গুলো হচ্ছে আপনার এই যে 28 দফা হচ্ছে আপনার প্রাধান্য পাচ্ছে, এবং এই 28 দফা শান্তি পরিকল্পনা তৈরির পর সুইজারল্যান্ডের জেনেভায় দফায় দফায় হচ্ছে আলোচনা বসেছে হচ্ছে ওয়াশিংটন। ঠিক আছে, তো দেখা যাক শেষমেশ হচ্ছে কি হয়, আমরা তো দেখতে পাবো। তো এলডিসি থেকে উত্তরণের সঠিক পথে আছে বাংলাদেশ। গতকালকে আমরা পড়েছি, ডেইলি স্টার এই বিষয়টি নিয়ে এসেছে এবং সেটি আজকের পত্রিকায় প্রথম আলোতে এসেছে। তো রাজনৈতিক অস্থিরতার নতুন চ্যালেঞ্জ হিসেবে সামনে এসেছে। আপনারা জানেন যারা এলডিসিভুক্ত যে দেশগুলো আছে, স্বল্পোন্নত যে ক্যাটাগরি, সেখান থেকে যদি বাংলাদেশ বেরিয়ে যায় তাহলে বাংলাদেশ হচ্ছে আপনার 8 বিলিয়ন রপ্তানি কষ্টে পড়ে যাবে। কারণ হচ্ছে আমরা যে শুল্কমুক্ত বাজার পাচ্ছি, সুবিধা পেয়ে থাকি, সেটি আর থাকবে না। সেক্ষেত্রে বাংলাদেশের এখন অর্থনীতি হচ্ছে অনেক নড়বড়ে অবস্থা, সেটার জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এই জন্য বাংলাদেশ চাচ্ছে যে ইউএনের যে প্যানেল আছে, সেই প্যানেল হচ্ছে পূর্ণ বিবেচনায় নিতে এবং আমাদেরকে কিছু বাড়তি সময় দিতে। তো এই হচ্ছে বিষয়। আমরা আমাদের প্রায় পত্রিকার সর্বশেষ অংশে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালমার্ট, এটি বর্তমান বিশ্ব বাণিজ্যে হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে অবস্থানে আছে, আয়ের দিক থেকে শীর্ষে অবস্থান করছে, এবং এটি একটি খুচরা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, যেখান থেকে আপনি জিনিসপত্র কিনতে পারবেন, ঠিক অ্যামাজনের মতোই। বাট অ্যামাজন হচ্ছে পৃথিবী কেন্দ্রিক, বাট ওয়ালমার্ট হচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক। প্রচুর হচ্ছে তারপর বিভিন্ন কোম্পানি আছে, এগুলো দেখতে পারেন, জাস্ট নামটা মনে রাখেন, বিভিন্ন সময় পরীক্ষায় প্রশ্ন আসে। তো এই ছিল আমাদের আজকের প্রথম আলো। এখানে একটা কলম আছে, খুব একটা গুরুত্বপূর্ণ না, তাই স্কিপ করছি। তো যারা ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক করবেন, অ্যান্ড দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।